আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি। হেডলাইন এবং ব্যানারে দেখলেন যে আমি বললাম যে কিছু একটা হতে চলেছে, বড় কিছু। আসলে কি হতে চলেছে, সেটা হচ্ছে কি হতে চলেছে, এটা এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। তবে কিছু একটা হবে এমন আমার কাছে মনে হচ্ছে। আমার এই মনে হওয়ার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আমি কোনো না, যে মানে পীর না, যে বা অ্যাস্ট্রোলজার না, যে আমি বলতে পারি যে এই হবে কালকে। না ভাই, আমি হয়তো আমার ধারণাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মনে হচ্ছে আমার যে এটা হইতে পারে, এইটাই আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো আপনারা আমার চেয়ে আরো 1000 গুণ বেশি বুঝেন, কারণ আপনারা দেশে আছেন, আমি তো বিদেশে। তা আমার কাছে আপনারা বেশি বুঝেন, এটা আমি জানি। কারণ আপনারা যেহেতু ফিল্ডে যারা আছে, তাদের সাথে মস্কারি করার কিছু নেই ভাই। এখন এমন কিছু না, আবার এটা মনে করেন না আপনারা যে কিছু একটা ঘটবে বলতে আমি কি বলছি যে কিছু একটা ঘটবে তার মানে কি। না না না, এটা এটা বিদেশে পলাতক কেউ ঘটাইতে পারবে না, বা ওই যে ফেসবুকে এখন যেসব পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবরাও পারবে না। এটা যা ঘটবে তা হচ্ছে যে সম্ভবত দেশের ভেতরের আমাদের কিছু লোক এবং সাধারণ জনগণ। আপনারা অলরেডি দেখতেছেন যে তেল নিয়ে একটা তেলেসমাতি চলতেছে, টিকা নিয়ে একটা তেলেসমাতি চলতেছে। টিকা তো নাই, শত শত শিশু মারা যাচ্ছে। এইটা যদি ধরেন শেখ হাসিনার আমলে যদি এভাবে যদি একদিনে 10টা শিশু বা 15টা শিশু মারা যেত, ও খোদা, তাইলে দেখতেন যে বলতেছে আল্লাহর গজব, আল্লাহ নিজে নামাই ফেলাইতো। এরা আল্লাহরের নিচে নামাইয়া কইতেছে, আল্লাহই কইছে এটা আল্লাহর গজব। এখন কিন্তু কিছু বলে না। কেন বলে না? কারণ কি জানেন, এই টিকা ব্যবসার যে পয়সা, এই শিশুদের টিকা মারার যে পয়সায় মারা খাওয়ার পেছনে জমাইত্তারাও জড়িত, বিএমপিও জড়িত, ইনুস কাকা তো জড়িত। 3 দল, মানে এরা সকলে মিলে টিকার পয়সা খাইছে, টিকার বাজেট খেয়ে ফেলছে। তেলের অবস্থা সেম, এই জন্য এরা 2 জনের কেউ বলে না। ওরা কয় যে 8 বছর আগে থেকে টিকা নাই, এই জন্য এই অবস্থা। এরা কয় যে তেল নাই, যুদ্ধের কারণ। আরে বেটা, তোমরা কেউ তেলের সংকট বা টিকার সংকট নিয়ে সংসদে কথা বলো না কেন? কারণ এগুলো বলবে না। এগুলো বললে যদি কিছু বাইরে যায়, মুখ ফসকা ধরেন যদি কেউ বাইরে যায়, তখন কি হবে? এই কারণেই এরা কেউ বলে না। তো আমি যে জন্য আপনাদেরকে বলছিলাম যে হয়তো হইতে পারে, যে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে। সেটা আমার যা মনে হয় এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা, কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা, শাস্তির বিধান যোগ করা যেভাবে চলছে, যদি এটা পাশ হয় বা এটা পাশের কোনো প্রক্রিয়া চলে, বা আগামী সোমবার থেকে যে কোনো দিন, এমনও তো হইতে পারে না যে হঠাৎ করে আপনারা সবাই ঘুম থেকে উঠে দেখলাম যে শেখ হাসিনার একটা লাইভ ভিডিও চলছে। মানে নেত্রীর সরাসরি, যে আমি যেভাবে আসছি এইভাবে লাইভ এসে 2 মিনিট কথা বলছে। এরপরে কি ঘটবে বুঝতে পারছেন? এরপরে কি ঘটবে? এখনো অনেকের কাছে আছে যে নেত্রীর চেহারা দেখছি না, বা নেত্রীর কথা আমরা সরাসরি শুনছি না, হয়তো ভয়েস রেকর্ড দিচ্ছে বা এই লাইভে আসছে, এগুলো দিয়ে হয়তো ওইভাবে কিছু হচ্ছে না। কিন্তু নেত্রী যদি একবার ফেস আইসা বলে যে তোরা সব বেরো, আমি আসছি কালকে, তোরা সব বেরো, অবস্থাটা কই দাঁড়াবে জানেন? এইসব বিদেশের পলাতক বা ফেসবুকের পঞ্চপাণ্ডব ওদের দেওয়া হবে না। সেদিন দেখবেন যে রাস্তায় ওই যে কুলি মজুর সব নেয় মাজা বেকা। কখন যে কি ঘটবে বা কি ঘটতে পারে সেটি আসলে চিন্তা করছে। আমার 6 সেন্স বলতেছে যে আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর মনে হয় এরকম কোন একটা বিস্ফোরণ ঘটবে ভাই। তবে কোন বিস্ফোরণ বা কি ধরনের বিস্ফোরণ ঘটবে সেটা জানি না, তবে একটা কিছু হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা যেমন আমাকে কমেন্টসে জানাতে পারেন, কারণ আপনারা ফিল্ডে আছেন, আপনারা দেশের ভেতরে আছেন, অলিতে গলিতে আপনারা চলেন, আপনারা জানেন পাবলিকের অবস্থা, বিস্ফোরণের অবস্থা কোথায় কি, সব আপনারা আমার চেয়ে 1000 গুণ বেশি বুঝেন। আর আমি যা বলি তাই তো আপনাদের মতো কোনো ভাই বন্ধু হয়তো কোনো কিছু শেয়ার করে, কিছু বলে, কিছু ইনফরমেশন শেয়ার করে, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। সেই ধরনেরই, এই জন্য আমি লিখেছি যে কিছু একটা কি ঘটতে পারে কিনা। এখন কি ঘটতে পারে? নেত্রী কি সরাসরি কোনো ভাষণ দিতে পারে এসে, নাকি নেত্রী যে কোনো
দিন হয়তো 24 বা 48 ঘন্টার অর্ডারে সোহরাওয়ার্দী উদ্যানে এসে নেমে জনসভা করে ফেলতে পারে। কোনটা হবে? কে কি চাচ্ছে? ডিপ স্টেটের অবস্থা কি? কোন দিকে ঘুরছে? ওই যে একটা গান ছিল না নির্বাচনে, কি কার পাশা চলছে, কার কিরকম, আসলে কোথায় কি হচ্ছে কিছুই কি বোঝা যায়? একটা গুমট আবহাওয়া, মানে অবস্থাটা এমন যে গুমট, মানুষ কোনো কিছুই নাই, একদিকে নাই হামের টিকা, একদিকে নাই পেট্রোল। আবার গতকালকে না জানি গত শুক্রবারে সম্ভবত বিএনপির কোন এক চিফ হুইপ সম্ভবত কুমিল্লা বা ফেনীর এইখানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী 2 মাসের ভিতরে অনেক লোক গ্রামে চলে যেতে হবে। কেন ভাই? ঢাকা শহরে কি পারমাণবিক বোমা পড়বে? চিটাং শহরে পারমাণবিক বোমা পড়বে যে 10 কিলোমিটারের ভিতরে সব ছাই হয়ে যাবে, হিরোশিমা নাগাসাকির মতন, বাকি সব গ্রামে চলে যেতে হবে? কোনটা? তার মানে কি গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যাংক, বিমা সব বন্ধ হয়ে যাবে? লকডাউন দিয়ে দিবেন? তেল নাই, টিকা নাই, চাউল নাই, ডাইল নাই, সবাই গ্রামে যান? কোনটা হবে? নাকি ফুল কলাপস করে যাচ্ছেন আপনারাও, যা খাওয়ার তা খেয়ে নিছেন? নাকি মায়ানমারের সাথে কোনো যুদ্ধে মায়ানমার বোমা মারবে চিটাং ঢাকায়? মায়ানমার গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি আছে বোমা আমাদের দেশে এসে পড়ার? কোনটা হবে? নাকি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ঢাকা চিটাঙে ওই যে হিজবুত তাহরিরে ধরার জন্য? কোনটা হবে? সবকিছু যদি একটু দেখেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন যে কিছু একটা হওয়ার সম্ভাবনা, মানে কিছু একটা ঘটবে এইটা বলতে পারি, তবে কি ঘটবে সেটা বলতে পারি না। সুতরাং আপনাদের কাছেও যদি মনে হয় এমন কিছু, কমেন্টসে জানাতে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন। এটা এমন না যে মানে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে। আপনারাও চিন্তা করেন, আপনারাও জানান, হয়তো আপনাদের চিন্তা আমার চিন্তা সব মিলে আমরা একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবো যে কি হতে যাচ্ছে, কি হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটি কি তারেক রহমানের নতুন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় সত্য হতে যাচ্ছে? নির্বাচনের আগে যিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রতিশোধহীন বাংলাদেশের কথা, ক্ষমতায় এসে তিনি হাঁটছেন ঠিক তার উল্টো পথে। 2025 সালের মে মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। প্রাথমিক যুক্তি ছিল জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এবার সেই একই পথে হেঁটে আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করছে বিএনপি। এটাই এখন ঢাকায় এবং ঢাকার বাইরে আন্তর্জাতিক মহলেও জোর চর্চার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই আওয়ামী বিদ্বেষ কি শুধুই আওয়ামী লীগকে অপাংক্তেয় করার চেষ্টা, নাকি আসলে দিল্লির সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর? কেন তারেক সরকারের এই চালে কপালে ভাঁজ পড়েছে সাউথ ব্লকের? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের নতুন সরকারের এই পাওয়ার প্লে এবং ভারতের সম্ভাব্য ভয়ঙ্কর পাল্টা চাল। হ্যাঁ, শুধু পাল্টা চাল নয়, ভয়ঙ্কর পাল্টা চাল কি হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। শুরু করি ক্ষমতায় বসার আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের ভোল বদল নিয়ে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তার প্রতিটি বার্তায় ছিল উদারতার ছোঁয়া। নির্বাসনে থাকাকালীন এবং 2024-25 সালের বিভিন্ন ভাষণে তিনি বারবার জাতীয় ঐক্য, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতির অবসান নিয়ে
কথা বলেছিলেন এবং সেই কথার ওপর ভিত্তি করে ভারত কিন্তু তার ওপরেও মানে বিএনপির ঝুড়িতে ডিম রেখেছিল। তারেক রহমান এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে জনগণই ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার নেই। কিন্তু ঢাকায় মসনদে বসতেই সেই সুর বদলে গেল। তার ওই আগের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ভারত তাকে সমর্থন দিয়েছিল এবং ভারত সমর্থন না দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারতেন না। ভারত তার পেছনে না দাঁড়ালে এই যে বিপুল জয় করে তিনি ক্ষমতায় বসেছেন সেই জয় তিনি পেতেন না। কিন্তু ঢাকার মসনদে বসতেই সেই সুর বদলে গেল। মোহাম্মদ ইউনূসের সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে কোণঠাসা করেছিল, বিএনপি এখন তাকে স্থায়ী সিলমোহর দিতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সংসদে সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছে। এটা কি কেবল অভ্যন্তরীণ প্রতিশোধ নেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর খেলা? এটা কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা, নাকি সেই বিরোধিতার আড়ালে ভারতের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়া? একথা উঠছে এই কারণে যে ভারত সবসময় বাংলাদেশে একটি সেকুলার এবং ব্যালেন্সড শক্তি আসুক সেইটা চেয়েছিল যথার্থ গণতন্ত্রের বিকাশ, যাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা মানে দিল্লির সেই বাফার জোন তৈরির চেষ্টাটা নষ্ট করে দেয়া। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ভারত বনাম বিএনপি সরকারের স্নায়ু যুদ্ধ। পাকিস্তান কার্ড ও ডিজিএফআই রহস্য। দিল্লি যখন ভাবছিল তারেক সরকারের সাথে সম্পর্ক মেরামত করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটাবে, তখনই এলো একের পর এক অন্যরকম খবর, যে খবর ভারতের জন্য আদৌ প্রার্থিত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের অধ্যাদেশ আইনে রূপান্তরিত হয়ে পাকাপাকি বসে যাওয়া শুধু নয়, এর সঙ্গে এলো আর এক খবর। কি সেই খবর? বাংলাদেশের ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত মাসে দিল্লি সফর করেছেন। দিল্লি সফরের পর তিনি ব্যাংকক হয়ে ইসলামাবাদ যাত্রা করেছেন এবং এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তারেক সরকারের ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলা যায় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বলা হলেও আমরা ভারত মনে করছে যে এটা ভারতকে চাপে রাখার একটা বড় অস্ত্র। যে সংস্থাটির ওপর ভারতের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে, ডিজিএফআই, তার প্রধান যখন ব্যাংকক হয়ে ইসলামাবাদ যান এবং সেখানে গিয়ে আইএসআই এর সঙ্গে মিটিংয়ে বসেন, তখন দিল্লির সাউথ ব্লকে রেড অ্যালার্ট বাজাই স্বাভাবিক। এটা কি ভারতকে চাপে রাখার কৌশল বিএনপি সরকারের, নাকি পুরনো বলয়ে ফিরে যাওয়ার সংকেত? কি সেই বলয়? সেই বলয় হচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হও। পাকিস্তান কার্ড খেলে তারেক রহমান হয়তো ভারতকে দেখাতে চাইছেন আমাদের বিকল্প পথ খোলা আছে। কিন্তু এই কার্ড কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তারেক রহমান সরকারের দিকে? কেন বুমেরাং হবে কথাটা বললাম, একবার দেখা যাক। প্রথমত, বাংলাদেশের ব্যাপারে ভারতের এখনকার সিদ্ধান্ত ঢের হয়েছে। আর ওই ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে অপেক্ষা করো দেখো, এইটা আজ নীতি আর চলবে না। ভারত তার প্যাসিভ ভয়েস থেকে এখন অ্যাক্টিভ ভয়েসে ফিরে এসছে, বা প্যাসিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে ফিরে এসছে। আর এই মোডে যাওয়ার কয়েকটি অস্ত্র বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার, সেই অস্ত্র মজুদ আছে ভারতের কাছে। প্রথমত প্রথম অস্ত্র হচ্ছে জল বন্টন চুক্তি। 2026 ডিসেম্বরে গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এই সামনেই, এই ডিসেম্বরে। ভারতের হাতে এটি একটি বিশাল লিভার। দিল্লিকে এই চুক্তিকে নিরাপত্তা গ্যারান্টির শর্ত হিসেবে ব্যবহার
করতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে, কথাটা বললাম মনে রাখবেন। অস্ত্র 2, বর্ডার প্রেসার ও সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের যে খবর আসছে যে সেখানে সন্ত্রাসী মৌলবাদীরা, সেখানে মাঝখানে তারেক সরকার জেতার পরে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা মাথা চাড়া দিচ্ছে ভালোভাবেই, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং তারেক সরকার যদি পেছন থেকে এই চেষ্টাকে সমর্থন যোগায়, ভারত নিশ্চিতভাবেই মায়ানমার স্টাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। এই সম্ভাবনা এখন আর কোনো টেবিল টক আলোচনার বিষয় নয়, এটা নিরেট বাস্তবতা। ভারতের এখনকার থিওরি হচ্ছে, নীতি হচ্ছে যে সন্ত্রাসবাদ, যে দেশ থেকে সন্ত্রাসবাদ হবে তাদের সেখানে আক্রমণ করা হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অস্ত্র 3, ইকোনমিক থ্রটল, অর্থাৎ অর্থনীতির জোরে বাংলাদেশের গলা টিপে ধরা। চাল থেকে পেঁয়াজ, ডিজেল থেকে বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সবকিছু, বেঁচে থাকার যাবতীয় রসদ, সব কিছুতেই ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা। আর ভারত সেই নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে সেটাকে কোণঠাসা করে দেবে যে সেটা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র নম্বর 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশে যে আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে, অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে চেপে ধরবে যার ফলে নাভিশ্বাস উঠে যাবে বাংলাদেশের। অস্ত্র 5, ভিসা নিয়মে কঠোরতা। যখন ভাবা হচ্ছিল যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত পূর্ণ ভিসা প্রথা চালু করবে, ঠিক তখনই বাংলাদেশ যা শুরু করেছে, তার বাংলাদেশের সঙ্গে ভিসা নীতি আর হাসিনা জমানার মতো শিথিল ও সহজলভ্য করবে, এটা যখন ভাবছিল ভারত, তখন তারেক রহমানের কূট চাল ভারতকে থমকে দিয়েছে। ইউনূস আমলে নিয়ে যাওয়া কড়া ভিসা নীতি তুলে নেওয়ার পথ থেকে সরে আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আর এর পুরো দায় বর্তাবে কিন্তু তারেক রহমানের উপর, তার সরকারের উপর। এবার আসি ভূ রাজনৈতিক ফাঁদ ও বিএনপির আত্মঘাতী ভুল সিদ্ধান্তের বিষয়ে। তারেক সরকার যদি মনে করে চীনের খুব কাছে গিয়ে ভারতকে ঠেকাবে, তবে তারা একটি মৌলিক ভুল করছে। প্রথমত, আমেরিকা বঙ্গোপসাগরে চীনের প্রভাব সহ্য করবে না, আমেরিকার এই ক্ষেত্রে পার্টনার ভারত। দ্বিতীয়ত, ভৌগোলিক সত্য বদলানো যায় না, বাংলাদেশ কোনো দ্বীপ নয়, এটা 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, ভারতের পেটের মধ্যে বসে আছে। ডক্টর ইউনূসের সরকার এই প্রেসার পলিটিক্স যদি করে সফল হয়নি, বরং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভেতরের পাকিস্তানপন্থীরা বা ভারত বিরোধীরা যদি মনে করে থাকে যে চীন পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখবে, তবে মূর্খের স্বর্গে আছে। বিএনপির অভ্যন্তরের কট্টরপন্থীদের দাপটে যদি বাস্তববাদীরা কোণঠাসা হয়, তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। তারেক রহমানের বিএনপি সরকার কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে, নাকি তারা ভাবছে ভারতের ওপরে এই পাল্টা চাপ তাদের মসনদকে আরো স্থায়ী করবে? ভারতের অ্যাক্টিভ কূটনীতি এবং গঙ্গা চুক্তির মতো হাতিয়ারগুলো বাংলাদেশের জনজীবনে কি প্রভাব ফেলবে
তার সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাউথ এশিয়ার এশিয়াতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে বাংলাদেশ। এই ঝড়ে কেঁপে যেতে পারে বাংলাদেশ। এখনো সময় আছে তারেক সরকারের হাতে। ভারত চায় বাংলাদেশে সহিষ্ণুতার রাজনীতি ফিরে আসুক, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি হোক, আইনের অনুশাসন পালিত হোক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও জীবিকার অধিকার রক্ষিত হোক। দেশের মানুষ বেছে নিক কোন শাসন তারা চায়। আর এই সব কিছু শুরু হতে পারে একটি মাত্র কাজের মধ্য দিয়ে, সেটা হলো আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়া। আদৌ কঠিন নয় সে কাজ। সংসদে ইউনূস আমলের এই নিষিদ্ধকরণের অধ্যাদেশ সম্পর্কে যদি সরকার নীরব থাকে, সংসদ যদি সেই অধ্যাদেশ পাস না করে, তাহলে কয়েকদিনের মধ্যেই 30 দিন শেষ হবে এবং সেই স্বাভাবিক মৃত্যু হবে সেই অধ্যাদেশের। এখনো পর্যন্ত যা খবর, বিএনপি সরকার সেটা করছে না। তারা ইউনূসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা শুধু নয়, মনে রাখবেন ভারতের বিরোধিতাও বটে। অনেকটাই যেন ইউনূসের দ্বিতীয় সংস্করণ। তাই যদি হয় তবে দুদেশের সম্পর্ক ফিরে যাবে ইউনূসের 18 মাসে। তারেক সরকার কি সেটাই চাইছে, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তারেক সরকারের এই কট্টর অবস্থানটি ভারতের সাথে স্থায়ী বিচ্ছেদের পথে নিয়ে যাচ্ছে না, নাকি এটা কেবল দর কষাকষির কৌশল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করুন।